আসসালামু আলাইকুম সবাইকে। আমার পরিচয়, আমি আবরার তানভীর ত্বকী, পড়াশোনা ট্রিপল ডিপার্টমেন্ট বুয়েটে। বুয়েট 24-25 সেশনের ম্যাথ সলভিং প্লেলিস্টের আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম। এই প্লেলিস্টটার মেইন টার্গেট বা মেইন উদ্দেশ্যটা কি? এই প্লেলিস্টটার মেইন উদ্দেশ্য হচ্ছে একজন কলেজ গোয়িং একদম বিগিনার লেভেলের একটা স্টুডেন্টেরও বুয়েটের একটা নির্দিষ্ট বছরের সবগুলো কোয়েশ্চেনের উপরে খুব ক্লিয়ার এবং স্ট্রং একটা পার্সপেক্টিভ বা পারসেপশন তৈরি করা বা তৈরি করতে হেল্প করে ফেলা। এখন এই কাজটা আমরা করব কিভাবে? এই কাজটা করার ক্ষেত্রে আমি জাস্ট সামনে আসলাম অ্যান্ড প্রবলেমটার সলভ দেখায় চটপট চলে গেলাম, এইভাবে কাজটা করব না। এখানে আমি বেশ কয়েকটা ব্যাপারের উপরে বেশ নজর দেওয়ার ট্রাই করব। সেগুলো হচ্ছে প্রবলেম স্টেটমেন্টটা অ্যানালাইজিং প্রথমেই। এখানে অনেক সময় স্টুডেন্টদের এমন হয় যে কোয়েশ্চেনটাতে কী চাওয়া হয়েছে সেটা সম্পর্কেই ক্ল্যারিটি স্টুডেন্টের ফার্স্ট প্লেস থাকে না। সেই ব্যাপারটা যাতে এরকম না হয়, এখানে যাতে কোয়েশ্চেনটা সম্পর্কে কোনো অ্যাম্বিগুইটি বা কোয়েশ্চেনটা সম্পর্কে যাতে কোনো কনফিউশন না থাকে, সেটা প্রথমে এনশিওর করব। তারপরে স্টেপ বাই স্টেপ সবগুলো পয়েন্ট একদম আলোচনা করে, সবগুলো পয়েন্টের পেছনে লজিক্যাল আন্ডারলাইং লজিক্যাল ব্যাকগ্রাউন্ডটা আলোচনা করে, সবগুলো অ্যাপ্রোচ কোনটা কোন কেসে এইভাবে কেন অ্যাপ্রোচ নিচ্ছি, এভাবে অ্যাপ্রোচ নেওয়ার সুবিধা অসুবিধাগুলো কী, সেইগুলো বলে তারপরে ম্যাথটার পুরো সলভটুকু দেখাবো। এবং এর পাশাপাশি অনেক সময় অনেক প্রবলেমের কেসে একই প্রবলেম অনেক ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে চিন্তা করে ডিফারেন্ট ওয়েতে সলভ করা যায়। এরকম ডিফারেন্ট পার্সপেক্টিভ শেয়ার করব অ্যান্ড ফাইনালি জোর দেব ইনটুইশনে, অর্থাৎ একটা প্রবলেমকে দেখেই কিভাবে বিচক্ষণতার সহিত এখানে হাতে কলমে কাগজে কলমে হাত না দিয়েই কিভাবে ওটা সম্পর্কে একটা বিচক্ষণ স্টেটমেন্ট দেওয়া যায় সেই ব্যাপারটা ডেভেলপ করাতে। এখন যারা র্যান্ডমলি এই ভিডিওটাতে ক্লিক করছো, তোমাদের উচিত হবে ডেসক্রিপশন বক্স অথবা পিন্ড কমেন্ট থেকে প্লেলিস্ট লিঙ্কে যাওয়া এবং সেখান থেকে থরোলি প্লেলিস্টটা ফলো করা। চলো এবার আমরা প্রবলেমে চলে যাই। তো এবারে প্রবলেমটা দেখো, এখানে বলা আছে এফ প্রাইম অফ এক্স। এফ প্রাইম অফ এক্স মানে এখানে এফ অফ এক্সের ফার্স্ট ডেরিভেটিভ মিন করতেছে। তো এফ অফ এক্সের ফার্স্ট ডেরিভেটিভ দেওয়া আছে tan ইনভার্স অফ tan x প্লাস sec x। এরপরে বলা আছে এফ অফ 0 ইজ ইকুয়াল টু 0 হলে এফ অফ 1 ইজ ইকুয়াল টু হোয়াট। তো এই প্রবলেমটা আমরা দুইটা ডিফারেন্ট অ্যাপ্রোচে সলভ করব। তো প্রথমেই আমরা ফার্স্ট অ্যাপ্রোচটা দেখি। ফার্স্ট অ্যাপ্রোচের কেসে এইখানে আমরা একটু মেইন থিমটা কোয়েশ্চেনের প্রথমে অ্যানালাইজ করার ট্রাই করি, তারপরে আমরা আমাদের স্ট্র্যাটেজি অ্যান্ড আমাদের স্টেপস সেট করব, তারপর প্রবলেম সলভিংয়ে যাব। তো প্রথমেই খেয়াল করি যে এইখানে আমাদের একটা ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ দেওয়া আছে। তো আমাদের কাছে কি মনে হতে পারে যে একটা ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ দেওয়া আছে, তার মানে ওকে একবার ডিফারেন্সিয়েশন করে তারপরে ফর্মটা আমাকে দিছে। তো ডিফারেন্সিয়েশন করছে, তো আমি যদি মেইন ফাংশনটা চাই তাহলে ইন্টিগ্রেট করে দিব। ইন্টিগ্রেট করে দিলেই আমাদের ফাংশনটা চলে আসবে, তাই তো? আসলে না, ইন্টিগ্রেট শুধু করলেই আসলে ফাংশনটা পুরোপুরি আসবে না। কেন? কারণ আমরা যখন কোনো একটা ফাংশনকে ইন্টিগ্রেট করি তখন আসলে কি হয়, তখন আসলে সেইখানে আমাদের একটা কি থাকে, যোগজীকরণ ধ্রুবক বা কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন থাকে, তাই না? তো এখন এই যদি কনস্ট্যান্টটা আমরা না জানি তাহলে আসলে পুরো ফাংশনটা কিন্তু জানা হলো না। এই কনস্ট্যান্টটা 5 হতে পারে, 7 হতে পারে, -2 হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো আলটিমেটলি আমাদের কিন্তু এই কনস্ট্যান্টটাও জানা জরুরি। তার মানে শুধু এই তথ্যটা কি ফাংশনটা বের করার জন্য এনাফ? আসলে কিন্তু না। তো এইখানে তার মানে আমাদের কি দরকার, এই যে প্লাস সিটা, এই সি এর ভ্যালুটা এক্স্যাক্ট ভ্যালুটা কত এটা বের করার জন্য আমাদের আরেকটা ক্লু প্রয়োজন। ঠিক সে কারণেই কিন্তু প্রশ্নে দেখো এই যে এইখানে এফ অফ 0 ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ ফাংশনের কোনো একটা সার্টেন পয়েন্টে ওর ভ্যালু দেওয়া আছে। এই ক্লুটার হেল্প নিয়ে আমরা কিন্তু এই সি এর ভ্যালুটা পেয়ে যাব। এখন এখানে এফ অফ 0 দেওয়া আছে, এক্স ইজ ইকুয়াল টু 0 এর জন্য এফ অফ এক্স এর ভ্যালুটা দেওয়া আছে। এখানে আসলে এফ অফ 2, এফ অফ 3, এফ অফ 1 যে কোনো কিছু দেওয়া থাকতে পারতো। যে কোনো পয়েন্টে ওর ভ্যালু থাকলেই আমরা আলটিমেটলি ওটার হেল্প নিয়ে সি এর মানটা পেতাম। তাহলে এই পার্টটুকু বুঝলাম, এটুকু ফাংশন বের করার জন্য এনাফ না। এখন এই প্লাস সি আছে, তাহলে এইটার জন্য আরেকটা ক্লু প্রয়োজন, সেই ক্লুটা হচ্ছে এইটা থাকলো। এই ক্লুয়ের হেল্প নিয়ে তাহলে এবার আমরা ইন্টিগ্রেট করে এই পুরো ফাংশনটা সি সহ পুরোটাই পাবো। এরপরে এখন যদি পুরো ফাংশনই পেয়ে যাই, ফাংশনের যে কোনো পয়েন্টে ওর ভ্যালু পাবো। তো এখানে এফ অফ 1 চাইছে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 1 এর জন্য ফাংশনটাই যদি পেয়ে যাই, এফ অফ এক্সই যদি পেয়ে যাই, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 1 এর জন্য এফ অফ 1 তো অবশ্যই পেয়ে যাবই। তাহলে এখন এই মোটামুটি আমাদের এখানকার একদম ফার্স্ট গ্ল্যান্সে ব্যাপারটা বুঝলাম যে এখানে ইন্টারনালি কি কি কাজ হচ্ছে এবং কি কি ব্যাপার হয়েছে। তো এটাকে যদি আমরা এখানে একটু এক্সপ্রেস করি তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এইরকম যে আমাদের টার্গেট ফাংশন হচ্ছে এফ অফ এক্স। এফ অফ এক্স হচ্ছে আমাদের মেইন টার্গেট।
এখন এই টার্গেটটা বের করার জন্য আমাদের কাছে হাতে কি কি দেওয়া আছে, এইখানে দেওয়া আছে এফ ড্যাশ অফ এক্স, এফ ড্যাশ অফ এক্স দেওয়া থাকার পাশাপাশি এফ অফ জিরো দেওয়া আছে, এইটা ক্লু দেওয়া আছে যাতে করে আমরা এই যে কনস্ট্যান্টটা এইটার মান বের করে ফেলতে পারি। এখন এইখানে আমরা মোটামুটি এই পার্টটুকু রাখলাম। এইবার এখানে আরেকটু ঝামেলা দেখি। ঝামেলাটা কি? ঝামেলাটা হচ্ছে যে আমাদের এইখানে এফ ড্যাশ অফ এক্স কিন্তু তুমি যদি ডিরেক্ট ইন্টিগ্রেট করতে যাও এই ব্যাপারটাকে ট্যান ইনভার্স অফ ট্যান এক্স প্লাস সেক এক্স, এই যে এই পুরো ব্যাপারটাকে ইন্টিগ্রেট করা যথেষ্ট কষ্টকর, যথেষ্ট দুঃসাধ্য। তো যার কারণে আমাদের তাহলে কি করতে হবে, এইখানে আমাদের এই যে আমরা ভাবলাম যে আচ্ছা ওকে ইন্টিগ্রেট করব, তারপরে যা আসলো সেইখানে আমরা এই ক্লুর হেল্প নিয়ে সি বের করে ফেলবো, তাহলে পুরো ফাংশন পেয়ে গেলাম, তারপরে এফ অফ ওয়ান হয়ে গেল, এফ অফ ওয়ানও পেয়ে যাব ফাংশন পেয়ে গেলে। ব্যাপারটা এতটা সহজ তাহলে থাকলো না। তার মানে আমাদের তাহলে এখন প্রথম স্টেপ কি হওয়া উচিত? প্রথম স্টেপ হওয়া উচিত যে আচ্ছা এই যে এই ব্যাপারটাকে যে ইন্টিগ্রেট করব, একে এই অবস্থায় রেখে ইন্টিগ্রেট করা তো যথেষ্ট কষ্টকর। তো এই কারণে আমাদের ফার্স্ট টার্গেট হওয়া উচিত যে আচ্ছা এটাকে প্রথমে আমরা আগে একটু সিম্পলিফাই করার ট্রাই করি, দেখি যে এই জিনিসটা সিম্পলিফাইড হয়ে সহজ কোনো কিছুতে প্রকাশিত হয় কিনা, যেটাকে ইন্টিগ্রেট করা সহজ হবে। বুঝছি কথাটা? এই জিনিসটা এই অবস্থায় রেখে ইন্টিগ্রেট করা টাফ, তাহলে আমাদেরকে প্রথমে সিম্পলিফাই করা উচিত। তো এইখানে তার মানে আমরা মোটামুটি এই কোয়েশ্চেনটা নিয়ে অ্যানালাইজ করে ফেললাম, আমাদের কি কাজ করা যেতে পারে সেই ব্যাপারগুলো একটু এক্সপ্রেস করে ফেলছি। লাস্টলি এখন আমরা নিজেদের স্টেপসগুলো একটু লিখে ফেলি, তারপর আমরা একদম সমাধানে যাব। তো স্টেপসগুলো কি দেখো তো, তাহলে স্টেপস দাঁড়াচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের এই যে এই এক্সপ্রেশনটা এটাকে সিম্পলিফাই করতে হবে। তাহলে ফার্স্ট স্টেপ আমাদের সিম্পলিফিকেশন। এরপরে স্টেপ কি, সিম্পলিফিকেশন যদি হয়ে যায় তাহলে এটাকে এবার আমরা ইন্টিগ্রেট করব। তাহলে এর পরের স্টেপ হচ্ছে ইন্টিগ্রেট করা। তারপরে স্টেপ হচ্ছে ইন্টিগ্রেট করলেই তো হলো না, ইন্টিগ্রেট করলে আমাদের তো এই যে প্লাস সি থাকবে, তাহলে এখন এই সি এর ভ্যালুটা বের করা, কার হেল্প নিয়ে? এই ক্লুটার হেল্প নিয়ে বের করা। অ্যান্ড ফাইনালি যদি পুরো ফাংশনই পেয়ে যাই তখন তো আসলে এফ অফ ওয়ান এমনিতেই পেয়ে যাব। বুঝছি? তাহলে আমরা মোটামুটি প্রশ্নটা স্ট্র্যাটেজি সাজানো, অ্যানালাইজিং এবং স্টেপসগুলো সাজানো সেই পার্টটুকু আমাদের ডান। এইবার জাস্ট এখন এই জিনিসটা ইমপ্লিমেন্ট করতে হবে। এই কাজগুলো ভেঙে ভেঙে একদম বিশ্লেষণ করে তোমাদেরকে বোঝানোর ট্রাই করতেছি, এই কারণে যাতে করে আমাদের এই জিনিসগুলো, এই ধরনের প্রবলেম যাদের কাছে অনেকের কাছে এই জিনিসটা নতুন নাও হতে পারে, অনেকে এখনও ওই এক্সপার্টিস আমরা গ্রো করতে পারিনি, অনেকে বিগিনার লেভেলে আসি, অনেকে মোটামুটি করছি কিন্তু প্রবলেমটা পুরোটা ধরতে পারিনি। তো সেই সব মানুষজন সবাই যাতে প্রবলেমটা কিভাবে চিন্তা করলাম, কিভাবে অ্যানালাইজ করলাম, কিভাবে আমি পৌঁছালাম এই সিদ্ধান্তে যে আচ্ছা এখানে প্রথমে এটাই করব, কেন এটা ভাবলো ভাইয়া, এই যে এই ভাবনার পেছনে কারণটা সেগুলো সহ আমি ক্লিয়ার করতে পারি, এই জন্যই কিন্তু এত কিছু করা। সো এখন আমরা ইমপ্লিমেন্টেশনে চলে যাই। তাহলে আমাদের প্রথমে এই যে এক্সপ্রেশনটা এটাকে সিম্পলিফাই করতে হবে। এখন সিম্পলিফিকেশনে কেসে একটু দেখো তো এইখানে আসলে কি আছে, ট্যান ইনভার্স অফ এই ব্যাপারটুকু আছে। তাহলে এখন আমরা যদি এমন কোনো কাজ করতে পারি যে এই ভেতর থেকে আমরা যদি ট্যান আনতে পারি, ট্যান সামথিং, এই ব্যাপারটাকে আমরা যদি সিম্পলিফাই করে ট্যান সামথিংয়ে প্রকাশ করতে পারি, তাহলে আসলে কাজটা সহজ হবে না? কারণ কি হবে তখন, এই যে ট্যান ইনভার্স অফ ট্যান সামথিং, তাহলে ফাইনালি আমাদের এই সামথিং এই ব্যাপারটুকু পড়ে থাকবে, তখন কাজটা সহজ হয়ে যাবে। এই ইনভার্স ফাংশনের জন্যই তো আসলে মেইনলি আমাদের ইন্টিগ্রেশনটা টাফ হয়ে গেছে। তাহলে এখন আমরা সেই উদ্দেশ্যে এই কাজটা শুরু করি। তাহলে এফ ড্যাশ অফ এক্স এই ব্যাপারটাকে আমরা এইভাবে লিখি যে এখানে প্রথমে ট্যান এক্স আর সেক এক্স আছে, তাহলে এই ট্যান এক্সকে ভেঙে দিই, সেক এক্সকে ভেঙে দিই। ট্যান এক্সকে ভেঙে দিলে কি হবে, সাইন এক্স বাই কজ এক্স, সেক এক্স মানে 1/cos x। তাহলে এখন নিচে আমরা cos x রাখলাম, উপরে 1 + sin x। বুঝছি ব্যাপারটা? আচ্ছা এটুকুও লিখে দিই, tan ইনভার্স অফ sin x বাই cos x প্লাস 1/cos x থাকলো। এখন এখান থেকে আমরা যদি লসাগু করি তাহলে নিচে কি থাকে, cos x, উপরে 1 + sin x, ওই কথাটাই বলছিলাম, এটা পাশে লিখে দিলাম। হ্যাঁ, তাহলে এখানে থাকে 1 + sin x, নিচে হচ্ছে cos x। এইবার এখন একটু দেখো এই যে 1 + sin x বাই cos x, এখন এইটাকে নিয়ে কাজ করে আমাদেরকে tan এর ফাংশনের দিকে যাওয়াটা আমাদের আলটিমেট টার্গেট। কি করা যায় একটু আমরা চিন্তা করি। 1 + sin x এইটাকে আমরা এইভাবে লিখতে পারি কিনা দেখো তো। 1 + sin x মানে হচ্ছে যে এই xটাকে যদি আমরা অর্ধেক করি
তাহলে কি আসে 1 প্লাস সাইন এক্স মানে তখন দাঁড়ায় 1 প্লাস সাইন 2 ইন্টু এক্স বাই টু। অ্যাঙ্গেলটাকে আমরা হাফ আকারে চিন্তা করলাম, তাহলে সাইন 2 থিটার একটা ফরমেশন আসতেছে। সাইন 2 থিটার ফরমেশনের কেসে এটার ফর্মুলা আমরা কি জানি, সাইন 2 থিটার ফর্মুলা হচ্ছে 2 সাইন থিটা কস থিটা। তাহলে এখান থেকে লেখা যাবে 1 প্লাস 2 সাইন থিটা, দেখো 2 থিটা যেহেতু এইটুকুকে আমরা থিটা বিবেচনা করতেছি, তাহলে এক্স বাই টু কস অফ এক্স বাই টু। এখন এইটুকুতে যাওয়ার লাভটা কি, লাভ হচ্ছে এইটাকে কিন্তু আমরা একটা জিনিসের স্কোয়ার আকারে প্রকাশ করতে পারবো। কিভাবে, এইখানে দেখো 2ab 2ab টার্মটা চলে আসছে, আর আমাদের এর হিসেবে কাজ করতেছে এইটা, বি রূপে কাজ করতেছে মনে করো এটা। তাহলে এই ওয়ানটাকে দেখো তো, এই ওয়ানকে কি লেখা যায় না সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার। তাহলে কিন্তু এই যে 2ab হলো এই সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার চলে আসলো। তাহলে অবশেষে টোটাল ফর্ম কি দাঁড়ালো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে সামথিং হোল স্কোয়ার আসলো। এই ব্যাপারটা এরকম যে এই ওয়ানটাকে আমরা ভেঙে এইভাবে লিখলাম, এই ওয়ানটাকে আমরা ভেঙে সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস কস স্কোয়ার এক্স বাই টু লিখলাম এইটাকে। তাহলে এখন অবশেষে এইটাকে লেখা যাবে কি সাইন অফ এক্স বাই টু প্লাস কস অফ এক্স বাই টু এর উপর হোল স্কোয়ার, তাই না? এই কাজটা এখানে করা যাবে, তাহলে এখানে আমরা ওই কাজটাই করব, এইখানে লিখে দিই। তাহলে আমরা কি করলাম, tan ইনভার্স, তাহলে উপরে লিখতে পারবো কি, এইবার উপরে লিখতে পারবো সাইন অফ এক্স বাই টু প্লাস কস অফ এক্স বাই টু এর উপরে হোল স্কোয়ার। এইবার নিচে কি করবো ভাইয়া, নিচে কি করা যায় একটু চিন্তা করি। খেয়াল করো এখানে উপরে আমরা কি করছি, এই যে অ্যাঙ্গেলটা এক্স এর ব্যাপারটা এটাকে আমরা হাফ করে দিতে পারছি, তাই না? হাফ করে দেওয়ার পর তখন আলটিমেটলি এইখানে পৌঁছাইছি। তো এখন উপরে তো হাফ করে ফেলছি, নিচেও হাফ করে দেখি তো কি হয়। নিচে অ্যাঙ্গেল আছে আমাদের কস এক্স, অ্যাঙ্গেলের রোল প্লে করতেছে এক্স। এখন এক্সটাকেও তাহলে হাফ করে দিই, তাহলে কি চিন্তা করব, তাহলে এখানকার চিন্তাটা হবে এরকম যে কজ অফ এক্স। এখন এক্সকে তাহলে যদি আমরা হাফ হিসেবে চিন্তা করি তাহলে কত কোন ফরমেশনে যাচ্ছে, আবারও আগের মতো এই যে এখানে যাওয়া হয়েছে সাইন এক্স থেকে সাইন 2 ইন্টু এক্স বাই টু, এখানে কজ এক্স থেকে কস 2 ইন্টু এক্স বাই টু থাকলো। আবার কস এই যে 2 থেটা হয়ে গেছে, এখানে থেটা ছিল এটা, এখানে থেটা এটা, কস 2 থেটা এটার ফর্মুলা আছে না, এটার ফর্মুলা কি, কস 2 থেটার ফর্মুলা হচ্ছে কস স্কোয়ার থেটা মাইনাস সাইন স্কোয়ার থেটা। তাহলে আমরা ওইটা একটু অ্যাপ্লাই করি তো, তাহলে কস স্কোয়ার এক্স বাই টু মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টু। এই ব্যাপারটা এখন আমরা এই নিচে লিখে ফেলবো। এখন লিখে লাভ কি হবে ভাই, লাভটা হচ্ছে, লাভটা আমরা নিচের লাইনে দেখাবো, আগেই বলে দিচ্ছি। সেটা হচ্ছে এই যে সাইন অফ এক্স বাই টু প্লাস কস অফ এক্স বাই টু এর উপরে হোল স্কোয়ার হয়েছে, এইখানে তো আবার কি আসতেছে কস স্কোয়ার এক্স বাই টু মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টু, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, উপরে এ প্লাস বি হোল স্কোয়ার আছে, আর নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এইখান থেকে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখতে পারবো। যেহেতু নিচে লিখতেছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর উপরে এ প্লাস বি হোল স্কোয়ার আছে, ক্যান্সেলেশন হবে। এই ক্যান্সেলেশনের সুবিধার্থেই আমরা কাজটা কিন্তু করতেছি। তাহলে এখন এই পার্টটুকু এখানে লিখে দিই, তাহলে হচ্ছে কস স্কোয়ার এক্স বাই টু মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টু। আর এই যে এত কিছু লিখলাম এগুলো এবার ইরেজ করে দিয়ে এই জায়গায় আমরা বাকি ম্যাথটা করে ফেলবো। তাহলে আগেই এইখানে তাহলে কি দাঁড়াচ্ছে tan ইনভার্স, তাহলে এইবার উপরে কি দাঁড়ায়, উপরে সাইন অফ এক্স বাই টু প্লাস কস অফ এক্স বাই টু দুইবার নিজেদের সাথে গুণ অবস্থায় আছে স্কোয়ার যেহেতু, আর নিচে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটাকে ভাঙলে আসবে কস অফ এক্স বাই টু প্লাস সাইন অফ এক্স বাই টু ইন্টু কস অফ এক্স বাই টু মাইনাস সাইন অফ এক্স বাই টু, আর উপরে তো হোল স্কোয়ার আছে মানে দুইবার নিজেদের সাথে গুণ অবস্থায় আছে। এখন দেখো সাইন অফ এক্স বাই টু প্লাস কস অফ এক্স বাই টু লেখা যা কথা, কস অফ এক্স বাই টু প্লাস সাইন অফ এক্স বাই টু লেখা সেম কথা, আমি এই জিনিসটাই লিখলাম। এই যে এখানে আমরা ক্যান্সেল করতে পারতেছি, এটা আর এটা একে অপরের সাথে ক্যান্সেল হয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই কিন্তু এই যে এই কাজগুলো করলাম। তা আমি চেষ্টা করছি কি কি কাজ করছি সেই সবগুলো দেখাতে। এখন এরপরে কি করা যায় ভাইয়া, এরপরে এই দুইটা যেহেতু ক্যান্সেল হয়ে গেল তাহলে আমাদের হাতে থাকলো কস অফ এক্স বাই টু প্লাস সাইন অফ এক্স বাই টু বাই হচ্ছে কস অফ এক্স বাই টু মাইনাস সাইন অফ এক্স বাই টু। এইখান থেকে আমাদের আলটিমেট টার্গেট কি বলছি আমরা, কিসে যাওয়া, টেনে যেতে পারলে খুব ভালো হয়। তো আমরা আগে এই যে এই পার্টটুকু আমরা ইরেজ করে দিই, এই পার্টটুকু ইরেজ করে দিয়ে এখন যে এই জিনিসটা আছে, এখন দেখো তো এইখান থেকে কি করলে টেনে যাওয়া যাবে। এইখানে আমরা এইভাবে চিন্তা করতে পারি না,
cos x/2 যদি আমরা উপর থেকে এবং নিচ থেকে কমন নিতে পারি তখন আসলে tan এর ফরমেশন চলে আসবে। অথবা তুমি যদি কমন নেওয়াতে ঝামেলা মনে হয় তাহলে তুমি এক কাজ করো, এভাবে চিন্তা করো যে আমরা উপরটাকে এবং নিচটাকে দুটাকেই লব এবং হরকে cos x/2 দ্বারা ভাগ করে দিছি। এইটা করলে আমাদের tan এর ফরমেশন আসবে। কেন আসবে? কারণ sin x/2 নিচে cos x/2 মানেই তো tan x/2, এই কারণে আসবে। তাহলে এখানে আমরা ওই কাজটা করে ফেলি, এইখানে লিখে ফেলি tan ইনভার্স। তাহলে কি দাঁড়ায়? tan ইনভার্স তাহলে দাঁড়াচ্ছে যদি আমরা cos x/2 দ্বারা ভাগ অথবা কমন যেটাই চিন্তা করো তাহলে আসতেছে 1 প্লাস tan x/2 আর নিচে দাঁড়ায় 1 মাইনাস tan x/2। এই জিনিসটা এখান থেকে আসতেছে। এখন এইবার দেখো তো 1 প্লাস tan x/2 বাই 1 মাইনাস tan x/2 এটা খুবই কমন একটা শেপ, এটা খুবই কাজে লাগে। তো এইটা থাকলে আমরা কি করি? আমরা এইভাবে চিন্তা করি যে এই যে এই 1টাকে আমরা tan of π/4 চিন্তা করি আর এর সাথে একটা tan π/4 গুণ অবস্থায় আছে এটা চিন্তা করি। কেন চিন্তা করতে পারতেছি? কারণ 1 মানেই tan π/4, এখানে তো tan of x/2 আছে মানে ওর সাথে 1 গুণ অবস্থায় চিন্তা করাই যায়, দ্যাটস ওয়াই আমরা tan of π/4 এখানে চিন্তা করতে পারবো। এই মানের জায়গায় ও tan of π/4 লিখে ফেলি, এখানে লিখে ফেলি। তাহলে এখন ফর্মুলা কি দাঁড়ালো? ফর্মুলা দাঁড়ালো tan π/4 প্লাস tan of x/2 বাই 1 মাইনাস tan π/4 ইনটু tan of x/2। এখন তাহলে এখান থেকে কি বলা যায়? এটা কিসের ফর্মুলা? এটা হচ্ছে tan of a প্লাস b ফর্মুলা। তাহলে এখান থেকে আসতেছে tan ইনভার্স tan of π/4 প্লাস x/2। এখন ফাইনালি তাহলে আমরা যেটা চাচ্ছিলাম ওই রকম একটা ব্যাপারে আমরা লাস্ট পর্যন্ত পৌঁছতে পারছি। তাহলে এবার কি দাঁড়াচ্ছে? এইখান থেকে ওভারঅল লিখে ফেলা যায় π/4 প্লাস x/2। এই তো। তাহলে এখন আমাদের দেখো এইখানে f ড্যাশ অফ x বা f প্রাইম x এই জিনিসটা কি ছিল? এই জিনিসটা এমন একটা ফর্মে ছিল যে ওইটাকে ইন্টিগ্রেট করাটা বেশ ঝামেলার ছিল, অনেক কষ্টকর ছিল। কিন্তু এখন ওই ব্যাপারটাকে আমরা সিম্পলিফাই করে খুবই সহজ এবং সিম্পল একটা ফর্ম পেয়ে গেছি, সেটা হচ্ছে π/4 প্লাস x/2। এটাকে তো খুবই সহজ ইন্টিগ্রেট করা যায়। এইটাই ছিল আমাদের ফার্স্ট স্টেপ। এইটা না হলে কাজটা বেশ ঝামেলার হতো। তো এখানে আমরা ফার্স্ট স্টেপ ডান। এবার সেকেন্ড স্টেপ, এবার ইন্টিগ্রেট করতে হবে। এটাকে তো ইন্টিগ্রেট করা বেশ সহজ, করে ফেলি ইন্টিগ্রেট। তাহলে এখানে আমরা ইন্টিগ্রেট করলে কি পাবো? f অফ x পাবো। তাহলে এটাকে ইন্টিগ্রেট দেখাই যে π/4 প্লাস x/2 এইটাকে ইন্টিগ্রেট করতেছি। এটাকে ইন্টিগ্রেট করলে কি আসবে? এটাকে ইন্টিগ্রেট করলে আসবে π/4 এর সাথে x, কারণ এটা কনস্ট্যান্ট, আর x/2 এর ইন্টিগ্রেশন হচ্ছে x²/4। এই তো। সাথে কি? সাথে অবশ্যই এই জিনিসটা রাখতে হবে, সেটা হচ্ছে কনস্ট্যান্ট থাকবে একটা। এইবার তাহলে আমাদের ইন্টিগ্রেশনের কাজটাও শেষ, এই স্টেপটাও ডান। এরপরে কি বলছিলাম? এরপরে বলছিলাম যে আমাদের এইখানে সিটা, এইটা তো আসলে যে কোনো কিছু হতে পারে। তো এইটা কিভাবে শিওর হব? এইটার জন্য ক্লু দেওয়া আছে f of 0 is equal to 0। এইটা ক্লুর হেল্প নিয়ে আমরা এই ফাংশনটা একদম সি এর মানটা সহ পেয়ে যাব। বুঝছি? তো আমাদের যদি আগে থেকে প্ল্যানটা করা থাকে যে কি করতেছি, কেন করতেছি, তাহলে আসলে তখন জিনিসগুলো খুব সহজে সেন্স মেক করবে। তাহলে এখন f of x তুমি পাইছো π/4x প্লাস x²/4 প্লাস c। তাহলে এখন এক কাজ করো, f of 0 বের করো। এই f of 0 থাকলো। এইবার তাহলে x যেখানে যেখানে আছে সব জায়গায় 0 বসাই দিব। এখানে 0 বসাইলে 0, এখানে 0 বসাইলে 0, শুধু c পড়ে থাকে, থাকলো। তাহলে তুমি কি পাইলা? f of 0 is equal to c, কিন্তু তোমাকে স্পষ্ট f of 0 এর মান দেওয়াই আছে, f of 0 is equal to 0। তাহলে এখান থেকে এইটা সমান 0। এই তো, এই যে দেখো c এর মানটা তুমি কিন্তু পেয়ে গেলা। বুঝছো? এইটার কথাই বলছিলাম যে এই ক্লুটা দিছেই ওই কারণে, সো দ্যাট আমরা c এর মানটা কি করতে পারি? c এর মানটা পেয়ে যাই। তাহলে এখন যেহেতু c এর মান পেয়ে গেছি, c is equal to 0, তাহলে এই ফাংশনটাতে আমার অজানা কোনো কিছু নাই। সিটা অজানা ছিল, সিটা সহ জেনে গেলাম যে c আসলে কত, c অ্যাকচুয়ালি হবে 0। এইবার f of x ফাংশনটা একদম টোটালি আমি কি করতে পারবো? ডিফাইন করতে পারবো, করে ফেলি। তাহলে f of x ফাংশনটা কি দাঁড়াবে? f of x ফাংশনটা দাঁড়াবে π/4x প্লাস x²/4 প্লাস c লিখতাম, কিন্তু c 0 হয়ে গেছে, সো লেখার আর প্রয়োজন নাই। তাহলে f of 0 জানি, f of 0 জানলে x is equal to anything এর জন্য f of x এর মানটা জেনে যাব। তো এখান থেকে আমরা কি চাইছে? f of 1 চাইছে। তাহলে f of 1টা এখান থেকে সিম্পলি বের করে ফেলি। তাহলে f of 1 কত আসে? f of 1 মানে হচ্ছে x এর জায়গায় 1 বসাই দিব। তাহলে এখানে থাকে π/4, এখানে থাকে 1/4, তাই না? তাহলে এখান থেকে থাকে π/4 প্লাস 1/4। তাহলে আমরা নিচে 4 রেখে উপরে লিখতে পারি 1 প্লাস পাই।
এই তো এইটাই হচ্ছে আমাদের আনসার। বুঝা গেছে? তাহলে আই হোপ এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। আমি কিন্তু প্রথমে প্রবলেমটা অ্যানালাইজ করছি, তারপর ওইখান থেকে স্ট্র্যাটেজি সেট করছি, আমাদের কোনটা কি কারণে কোন স্টেপটা কখন কি নিচ্ছি সেই সবগুলো ক্লিয়ার করে তারপরে পুরো কাজটা বিস্তারিত দেখাইছি। এখন এইটা একটা সলভিং মেথড, এইভাবে চিন্তা করা যায়, এটা গেল। এরপরে এখন একটু দেখি আমরা এই জিনিসটাকে আরেকটা ডিফারেন্ট ওয়েতেও চিন্তা করা যায় কিনা এবং সেটা কীরকম। তো সেটাতে যাই। এবার যাচ্ছি আমরা সেকেন্ড অ্যাপ্রোচে। এখন সেকেন্ড অ্যাপ্রোচে এইবার একটু এভাবে জিনিসটা চিন্তা করি আমরা যে আচ্ছা ধরে নেই এই যে মনে করো এফ প্রাইম অফ এক্সকে এইভাবে যে সিম্পলিফাই করা যাবে অ্যান্ড সিম্পলিফাইড হয়ে এত সুন্দর একটা ফর্ম আসবে, এই জিনিসটা যে এইভাবে সিম্পলিফাই করা যাবে এই জিনিসটা ধরে নাও আমি বুঝতে পারিনি, সেই ব্যাপারটা আমি ফিগার আউট করতে পারিনি। তাহলে এখন এই কেসে তাহলে আমার এখন কি করা যেতে পারে? এই জিনিসটা কি তাহলে অন্য কোনোভাবে চিন্তা করে সলভ করা যায়? একটু দেখি তো আমরা সেটা। খেয়াল করো তাহলে এবার আমরা প্রথমে কি ছিল আমাদের সেই জিনিসটা বুঝি। আমাদের টার্গেট ফাংশন ছিল এফ অফ এক্স, এবং এই টার্গেট পর্যন্ত যাওয়ার জন্য আমাদের হাতে কি কি ছিল? আমাদের হাতে ছিল এইটার ফার্স্ট ডেরিভেটিভ, এবং ওই সিটা বের করার জন্য ছিল একটা পয়েন্টে ওর ভ্যালু দেওয়া ছিল। এইবার আমাদের ঝামেলা কি? গতবার কাজটা কেন পারছি? গতবার কাজটা পারছি কারণ প্রথমত ওটাকে তো ইন্টিগ্রেট করতে পারতেছিলাম না। এখন পারছি কি কারণে? সিম্পলিফাই করতে পারছি বলে পারছি। বুঝছি ব্যাপারটা? সিম্পলিফাই করতে না পারলে কিন্তু ওখান থেকে ইন্টিগ্রেট করে ব্যাপারটা আনা অনেক কষ্টকর। তো সিম্পলিফাই করতে পারছি বলেই কাজটা কিন্তু পারছি। এইবার আমি মনে করো এইটা সিম্পলিফিকেশন যে ওভাবে হতে পারে এই জিনিসটা আমার মাথায় আসলো না। তাহলে এখন কি করা যায়? বুঝছি, তার মানে তুমি হিন্ড্রেন্সটা বাধাটা বুঝছো? গতবার কেন পারছি আর এখন কি চিন্তা করে পারতেছি না, অন্য আইডিয়ায় কেন শিফট করতেছি সেই ব্যাপারটুকু একটু বোঝালাম। যে গতবার পারছি কারণ একে সিম্পলিফাই করতে পারছিলাম, সিম্পলিফাই যেভাবে করা যাবে এটা আমার মাথায় আসছিল। এইবার মনে করো ওই যে সিম্পলিফিকেশনের ব্যাপারটা এইটা আমি আর পারতেছি না, তাহলে ওখানে তো আমি বাধা পেয়ে গেলাম। এই যে হিন্ড্রেন্সটা এইটা অন্য কোনোভাবে ফিগার আউট করা যায় কিনা, এইটাকে আসলে অন্য কোনোভাবে চিন্তা করা যায় কিনা, এটা আমাদের এখনকার কাজ। তাহলে এইবার আমাদের এখন যেহেতু এফ ড্যাশ অফ এক্স এইটাকে আমি ফিগার আউট ঠিকঠাক করতে পারিনি, এইটা যে সিম্পলিফাইড হয়ে কোনো শর্ট একটা সিম্পল একটা ফর্ম আসবে এইটাই আমি জানি না। তাহলে এখন দেখো তো আমার প্রবলেমটাতে কি এক্সট্রা একটা লেয়ার আসলো না, এক্সট্রা একটা স্তর আসলো না? সেটা কীরকম? আমার ফার্স্ট কাজ ছিল একদম ফার্স্ট লেয়ারে যে আচ্ছা আমাকে এই এফ অফ এক্সের ভ্যালুটা লাগবে, আর ওর ফার্স্ট ডেরিভেটিভ এফ প্রাইম অফ এক্স দেওয়া আছে, এফ অফ জিরো দেওয়া আছে। এখন কথা হচ্ছে আমার কাছে তো এইবার কি হয়ে গেছে? এইবার যেটা ঝামেলা হয়েছে সেটা হচ্ছে যে আমার কাছে এই যে এফ অফ এক্স, এফ ড্যাশ অফ এক্সটা বা এফ প্রাইম অফ এক্সটা ফার্স্ট ডেরিভেটিভটা এইটাই আমি সিম্পলিফাই করতে পারিনি। তাহলে আমার কাছে এখন এফ প্রাইম অফ এক্স এইটা নিজেই একটা টার্গেট ফাংশন। বুঝছো ব্যাপারটা? প্রথমে আমার কাছে টার্গেট ফাংশন ছিল এফ অফ এক্স, এইটা দেওয়া ছিল, সিম্পলিফাই করছি, ইন্টিগ্রেট করতে পারছি। এইবার সিম্পলিফাই করতে পারতেছি না, তাহলে আমার কাছে গোলক ধাঁধায় কি আটকে গেছি? আমার কাছে এই এফ প্রাইম অফ এক্স এইটাই এখন একটা কি ফিগার আউট করার জিনিস, এইটাই আমার প্রথম টার্গেট। এখন আর আমি ওইটাতে যাওয়ার তো দূরে থাক, আমি এইখানেই আটকে গেছি, তার মানে এইটা ফিগার আউট করাই আমার প্রথম টাস্ক। তাহলে এইবার আমার কি হলো? প্রবলেমটাতে আরেকটা লেয়ার চলে আসলো। বুঝছি, তার মানে এবার এইটাই আমার টার্গেট ফাংশন। তাহলে এখন আপাতত আমার এইটাই টার্গেট ফাংশন। তাহলে এইটা যেহেতু টার্গেট ফাংশন, এইটাকে একটা নতুন নাম দিই যে আচ্ছা আমাকে প্রথমে জি অফ এক্সটাই বের করতে হবে, আগে আমি ওইটাই বের করি, তারপরে না হয় ওই ব্যাপারটুকু পরে করব। তাহলে এইটা যেহেতু টার্গেট ফাংশন, তাহলে এইটার জন্য আরেকটা লেয়ার বানাই দেখি ওয়ার্কআউট করতে পারি কিনা আমরা। তাহলে এখন জি অফ এক্স এইটা আমার কাছে টার্গেট ফাংশন, ফাইন। গতবার কি ছিল বলতো? এফ অফ এক্স টার্গেট ফাংশন ছিল, ওখান থেকে কি কি দেওয়া ছিল? এফ অফ জিরো দেওয়া ছিল, এফ প্রাইম অফ এক্স দেওয়া ছিল। তো এইবার আমরা ওই জিনিসগুলোই নেই, তার মানে কি হবে? এইবার আমার টার্গেট ফাংশন জি অফ এক্স, তাহলে একটু দেখি আমরা যদি এখান থেকে জি প্রাইম অফ এক্স থাকে অর্থাৎ ওটার ফার্স্ট ডেরিভেটিভ থাকে এবং জি অফ জিরো থাকে, তাহলে দেখি তো একদম আগের মতো কাজটা করতে পারি কিনা। বুঝছো ব্যাপারটা? তোমার কাছে এইটা ছিল, ওই লেয়ারে কাজ করা যাচ্ছে না, এইটাই আমাদের টার্গেট ফাংশন হয়ে গেছে। এখন তাহলে আরেকটা লেয়ার বানালাম, এইবার তাহলে ওই সেম লেয়ারে সেম ফরম্যাটে আমরা দেখি তো এইভাবে কাজটা করা যায় কিনা। এখন তাহলে আমাদের কি দরকার? আমাদের দরকার যে আচ্ছা জি অফ এক্স যেহেতু আমার টার্গেট ফাংশন, আমার জি প্রাইম অফ এক্স লাগবে, জি অফ জিরো লাগবে। তুমি দেখো তো জি অফ জিরো তোমার হাতেই আছে না? কেমনে হাতে আছে? এফ প্রাইম অফ এক্স এইটাকে আমরা আপাতত নাম দিছি কি? এইটার নাম দিছি হচ্ছে
এটার নাম দিছি দেখো এফ প্রাইম অফ এক্স এর নাম দিছি জি অফ এক্স। তাহলে এইটা এখন এইখান থেকে আমরা ধরে নিব এটাই জি অফ এক্স থাকলো। তাহলে জি অফ এক্স তোমাকে দেওয়াই আছে, জি অফ জিরো পাবা না, তাহলে জি অফ জিরো এইটুকু তোমার হাতে পাইলা। তাহলে এখন জি অফ জিরো আমরা পেয়ে গেলাম। জি অফ জিরো কি আসবে দেখো তো, tan জিরো মানে জিরো, সেক জিরো মানে 1, কারণ cos জিরো মানে 1। তাহলে tan ইনভার্স 1 মানে কত, π/4। তাহলে জি অফ জিরো আমার হাতে আছে, ফাইন। আর কি লাগবে, কি দেওয়া থাকা উচিত, জি প্রাইম অফ এক্স দেওয়া থাকা উচিত, জি প্রাইম অফ এক্স লাগবে আমার আর কি। তো এখন এইখানে তো জি অফ এক্স আছে, জি অফ এক্স হচ্ছে এইটা, তাহলে জি অফ এক্স আছে, আমরা জি প্রাইম অফ এক্স বের করে নিই। তাহলে জি প্রাইম অফ এক্স এবার আমরা বের করব, ডিফারেন্সিয়েশন তো করতে পারবো, তো এখন করে ফেলি। tan ইনভার্স সামথিং, এটা ডিফারেন্সিয়েশন কি হয়, 1/1 প্লাস এক্স স্কোয়ার, তাই না? দেখো তাহলে এখানে 1/1 প্লাস এক্স স্কোয়ার, তার মানে এই পুরোটার উপরে স্কোয়ার, তাহলে এখান থেকে tan x প্লাস sec x এর উপরে স্কোয়ার থাকলো। কাকে x বিবেচনা করছি, এই পুরোটাকে, তাহলে ওটাকে আবার ডিফারেন্সিয়েশন করে গুণ অবস্থায় রাখতে হবে। তো এটাকে ডিফারেন্সিয়েশন করি, tan x তার মানে হচ্ছে sec স্কোয়ার x, sec x তার মানে sec x tan x রাখলাম। এখন এইখান থেকে দেখি এই জিনিসটা কোথাও আমাদেরকে নিয়ে যায় কিনা। খেয়াল করো এইখানে যেহেতু এটা গুণ অবস্থায় আছে, এটাকে উপরে চিন্তা করতে পারি। এখন উপরে চিন্তা করার কেসে তুমি একটা জিনিস খেয়াল করো, sec স্কোয়ার x প্লাস sec x tan x, দুই জায়গায় তো sec x আছে, তাহলে ওটাকে আমরা কমন নিয়ে বাইরে বের করে দিতে পারি। তাহলে লিখতে পারি sec x প্লাস tan x থাকলো। নিচে যদি এই জিনিসটা বিস্তৃত করি কি দাঁড়াবে, হোল স্কোয়ার ফর্মুলাটা, তাহলে এখান থেকে 1 প্লাস tan স্কোয়ার x প্লাস 2 tan x sec x প্লাস কি দাঁড়ায় sec স্কোয়ার x থাকলো। এইবার এখন দেখো তো এইখানে একটা ইন্টারেস্টিং কাজ হয়ে গেছে না, সেটা কি, সেটা হচ্ছে 1 প্লাস tan স্কোয়ার আসছে, 1 প্লাস tan স্কোয়ার মানে কি sec স্কোয়ার, তাহলে এইটার পরিবর্তে আমরা sec স্কোয়ার লিখতে পারি, লিখলাম। এরপরে কি, এরপরে এখন দেখো sec স্কোয়ার x লিখলাম, অলরেডি এখানে একটা sec স্কোয়ার x আছে এখানে, তাহলে sec স্কোয়ার x আবার একটা sec স্কোয়ার x, 2 sec স্কোয়ার x, তাহলে আমরা লিখে দিলাম 2 sec স্কোয়ার x, আর এই পার্টটুকু যেহেতু কাউন্ট করে ফেলছি ওটাকে ইরেজ করে দিলাম। এখন দেখো ইন্টারেস্টিং ব্যাপার যেটা বলতেছিলাম সেটা এবার একটু খেয়াল করো। এখন দেখো এইখান থেকে আমাদের কি আর দাঁড়ালো জিনিসটা, 2 sec স্কোয়ার x প্লাস 2 tan x sec x, আবারও 2 sec x, এই জিনিসটা দুইটা টার্মই আছে, কমন নিতে পারি। দেখো এবার এইটা যদি আমরা কমন নিয়ে ফেলি তাহলে আসলে কি হয়, উপরে নিচে কাটাকাটি গিয়ে শুধু হাফ থাকে, একদম শুধু হাফ, সিম্পল হাফ, বুঝছি? তাহলে দেখো এখান থেকে কি হলো, তাহলে উপরে sec x প্লাস tan x, আর নিচে যখন আমরা 2 sec x কমন নিব তাহলে দাঁড়াবে sec x প্লাস tan x। এই যে দেখো এইবার কি হচ্ছে, এই যে এই উপরের পুরোটা ক্যান্সেল হয়ে শুধু হাফ থাকতেছে, জাস্ট হাফ। তাহলে এই যে জি প্রাইম অফ এক্স, এই জিনিসটা এবার সহজ হয়ে গেল, এইটাও আমাদের হাতে থাকলো। এখন তার মানে কি হলো, তার মানে আমাদের জি অফ এক্স লাগবে, এটা আমাদের টার্গেট ফাংশন। এটা টার্গেট ফাংশনের কেসে আমরা কি দেখলাম, জি প্রাইম অফ এক্স লাগবে, দেওয়া নাই, নিজেরা ফিগার আউট করে নিছি, বের করে নিছি, এটা কত, হাফ। তাহলে এবার আমাদের জি প্রাইম অফ এক্সও আছে, জি অফ জিরো আছে, এই দুইটা থাকলে তো যে কোনো ফাংশন পাবোই, যদি সহজ করা থাকে ওর ফার্স্ট ডেরিভেটিভটা ইন্টিগ্রেবল, একটা সহজে ইন্টিগ্রেশন করা যাবে এরকম একটা ফর্মে থাকে। এখানে তো হাফ আছে, একদম সহজ ফর্মে আছে। তাহলে কি দাঁড়ালো, এইবার একটু সাম আপ করি ব্যাপারটা, যেইখানে আমাদের এইবার এইখানে সেকেন্ডারি লেয়ারে, এই লেয়ারের জন্য আমার একটা ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ দেওয়া আছে খুবই সহজ ফর্মে, সেটা কি, জি প্রাইম অফ এক্স দেওয়া আছে হাফ থাকলো। এটাকে ইন্টিগ্রেট করলেই কি জি অফ এক্স চলে আসবে, না, কেন আসবে না, কারণ ওই যে সি এর ব্যাপারটা আছে। তো এইখান থেকে যেহেতু সি এর ব্যাপার আছে, তাহলে ওই কারণে আরেকটা ক্লু লাগবে, সেই ক্লুটা কি, যে কোনো একটা সার্টিন পয়েন্টে ওর ভ্যালু, তো যে কোনো একটা সার্টিন পয়েন্টে ভ্যালু আমরা বের করে নিছি, সেটা কত, জি অফ জিরো ইজ ইকুয়াল টু π/4। এই দুইটা থাকলেই অবশ্যই জি অফ এক্স পাবো আমরা আগে। তাহলে এখন জি অফ এক্স বের করে ফেলি। তাহলে জি অফ এক্স যদি বের করতে চাই তাহলে কি আসবে, জি অফ এক্স ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ হাফ ডিএক্স। হাফ কেন, কারণ ওই যে ওটার ফার্স্ট ডেরিভেটিভ, তাহলে হাফ এক্স প্লাস সি। আচ্ছা, সি যেহেতু আরেকবার আমরা ইউজ করব, তো এখানে সি দিয়ে ওখানে সি ড্যাশ দিতে পারি, বা এখানে সি ড্যাশ দিয়ে ওখানে সি দিতে পারি, C1 C2 ইউজ করতে পারো, জাস্ট কনস্ট্যান্ট, আলাদা কনস্ট্যান্ট বুঝালেই চলবে, কারণ তুমি তো জানো না যে কনস্ট্যান্ট দুইটা সেম কিনা। এখন তাহলে এখান থেকে মনে করো C1 দিলাম,
এইবার এখন কথা হচ্ছে এই C1 বের করার জন্য আমাদের হাতে ক্লু কি? আমাদের হাতে ক্লু হচ্ছে এটা g of 0 সার্টেন পয়েন্টের ভ্যালু। তাহলে g of 0 g of x মানে হচ্ছে হাফ এক্স প্লাস C1। তাহলে উভয় পাশে আমরা x এর জায়গায় 0 বসাই দিই, তাহলে কত আসে? g of 0 ইজ ইকুয়াল টু, এখানে 0 বসাইলে ক্যান্সেল, তাহলে C1। আবার তুমি দেখো g of 0 এর ভ্যালু দেওয়াই আছে π/4, তাহলে তো তুমি C1 এর ভ্যালুও পেয়ে গেলা π/4। এইটা আসলে অতটা এক্সপ্লেন করার আমি কিছু দেখতেছি না, কারণ এই সেম কাজটা তো এখানে একবার করেই দেখাইছি। এফ অফ এক্স ছিল, মান ছিল, ক্লু ছিল, তারপর সেখান থেকে সি এর ভ্যালু বের করে এক্স্যাক্ট ফাংশনটা পাইছি। তাহলে এখান থেকে আমরা C1 এর ভ্যালুটা ফিগার আউট করলাম। C1 এর ভ্যালু ফিগার আউট করতে পারলে জি অফ এক্সটা টোটালি ফিগার আউট হয়ে গেল, বুঝছি? তাহলে এইবার দেখো তো জি অফ এক্সটা কি আসে? জি অফ এক্স আসতেছে হাফ এক্স প্লাস C1, C1 মানে π/4, তার মানে দাঁড়াচ্ছে x/2 প্লাস π/4। এই যে তোমার জি অফ এক্স এবার ফিগার আউট হয়ে গেল। এখন দেখো জি অফ এক্স যে ফার্স্ট ডেরিভেটিভটার এই যে তোমার হচ্ছে এইখানে তুমি এখানে সিম্পলিফাই করে কি পাইছিলে দেখো তো, x/2 প্লাস π/4। দেখো আমি অন্য ওয়েতে গিয়ে আরেকটা লেয়ার বাড়ায় সেখানেও কিন্তু আমি জি অফ এক্স পাই গেছি কত, x/2 প্লাস π/4। এই তো, তাহলে আলটিমেটলি তোমার এইখানে সিম্পলিফাই করে যা আসছে, আমার তো অন্য একটা ডিফারেন্ট অ্যাপ্রোচেও ওই সেম জিনিসটাই আসছে, তার মানে এখান থেকে বাকিটা তো আমরা অবশ্যই নিজেরাই পারবো, তাই না? আচ্ছা, তাও লাস্টটা বাকিটুকু একটু করে দেখাই। এখন জি অফ এক্স থাকলো, এখন কথা হচ্ছে জি অফ এক্স কাকে বলছিল একটু মনে করো তো। জি অফ এক্স আমরা বলছিলাম ফার্স্ট ডেরিভেটিভকে, আমাদের যে মেইন টার্গেট ফাংশন সেটার ফার্স্ট ডেরিভেটিভকে। তাহলে আমরা এইবার আমরা একটু ডিফারেন্ট কালারে বাকি পার্টটুকু অ্যাপ্রোচ করি। তাহলে এখন জি অফ এক্স মানে কি? ফার্স্ট ডেরিভেটিভ অফ এফ অফ এক্স। তাহলে এটা কত? x/2 প্লাস π/4। এখন যদি ফার্স্ট ডেরিভেটিভ জানি এবং ওইটার একটা সার্টেন পয়েন্টে ভ্যালু জানি, বাকিটা তো একদম ইজি। যা করছি তাই হুবহু তাই, ফাংশন সেম আসছে, সব কিছু সেম। সো বাকিটুকু আর কিচ্ছু না, বাকিটুকু জাস্ট এই লাস্টের কাজটুকু, বুঝছি? সো আই হোপ এই জিনিসটা আমরা অবশ্যই পারবো। তার মানে এফ অফ এক্স কি হবে? এফ অফ এক্স হবে এটার ইন্টিগ্রেশন। কার ইন্টিগ্রেশন? ফার্স্ট ডেরিভেটিভের। তাহলে ফার্স্ট ডেরিভেটিভ x/2 প্লাস π/4। এই পার্টটুকু তো হুবহু একটু আগেই করলাম, এইখানে আর কি এমন আছে? তাহলে এখান থেকে কি আসবে? π/4 এর জন্য π/4x, x/2 এর জন্য আসবে x²/4 প্লাস কি হবে? প্লাস অবশ্যই c দিতেই হবে। এখন c এর কেসে এইখানে যেহেতু C1 ইউজ করছি, আমি এখানে C2 ইউজ করি, থাকলো। একইভাবে এখন C2 কে ফাইন্ড আউট করতে হবে। C2 ফাইন্ড আউট করার জন্য ক্লু দেওয়া আছে f of 0 is equal to 0। তাহলে এখন আমরা x এর জায়গায় 0 বসাই দেব সব জায়গায়, সেখান থেকে এটা 0 থাকলো C2 এর ভ্যালু দেওয়া আছে কত? 0। তার মানে C2 is equal to 0 আসলো। C2 is equal to 0 আসলো মানে f of x পুরোটা পেয়ে গেলাম। f of x পুরোটা কি পেয়ে গেছি? এই জিনিসটা C2 যেহেতু 0, লেখাও যা কথা না লেখাও সেম কথা। তাহলে দাঁড়াচ্ছে π/4x প্লাস x²/4। তাহলে এখান থেকে অতএব f of 1 এর ভ্যালুও অবশ্যই আমরা পেয়ে যাব। সেটা কত আসবে? আবার আগের মতো, নিচে 4 থাকবে, এখানে 1, এখানে 1, তার মানে 1 প্লাস পাই। এই তো যা উত্তর আসছিল সেইটাই আবারও আসলো। ফাইন, বুঝছি। তাহলে দেখছো এই জিনিসটা কিন্তু ডিফারেন্ট একটা অ্যাপ্রোচে গিয়েও আমরা সলভ করতে পারলাম। এইবার তাহলে পুরো ম্যাথ জুড়ে কি করছি সেটা একটু দেখি। হ্যাঁ, এইখানে আমাদের ফার্স্ট ডেরিভেটিভ দেওয়া ছিল একটা ফাংশনের, তারপরে এখন এখানে f of 0 এর মান দেওয়া ছিল, f of 1 এর ভ্যালু চাইছে। তো আমরা প্রথমে আগে প্রবলেমটাই অ্যানালাইজ করছি, আচ্ছা এখানে হচ্ছেটা কি। একটা ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ দেওয়া আছে, ওটাকে ইন্টিগ্রেট করলে এই ফাংশনটা পাবো না, পুরোপুরি পাবো না। কেন? কারণ ওখানে একটা যোগজীকরণ ধ্রুবকের ব্যাপার আছে, তো সেটার জন্য একটা ক্লু লাগবে, সেই ক্লুটা হচ্ছে এটা, থাকলো। এরপরে এখন এইখানে তার মানে আমরা কি করতে পারি? ফাংশনটার ফার্স্ট ডেরিভেটিভকে ইন্টিগ্রেট করতে হবে, তারপরে সেইখান থেকে এই ক্লুটার হেল্প নিয়ে সি কে ডিফাইন করে ফেলতে হবে। তাহলে পুরো ফাংশনটাই ডিফাইন্ড হয়ে গেল। সব কিছু জানি, পুরো ফাংশন ডিফাইন্ড হয়ে গেলে ওর যে কোনো সার্টেন পয়েন্টে আমরা কি ভ্যালু পাবো। কিন্তু এখানে এটা মোটামুটি একদম বেসিক স্ট্রাকচারটা এখানে আছে, যে প্রবলেমটার কেসে বেসিক স্ট্রাকচারটা কি হচ্ছে, কি কাজ করতে পারি। কিন্তু এখানে একটা কিন্তু হচ্ছে এই যে ফার্স্ট ডেরিভেটিভটা, এইটা আসলে এটাকে এই অবস্থায় রেখে ইন্টিগ্রেট করা যথেষ্ট ঝামেলার, যথেষ্ট কষ্টকর। এই কারণে আমাদের কি করা উচিত? আমাদেরকে প্রথমে সিম্পলিফাই করে নেওয়া উচিত, তারপরে সেখান থেকে বাকি স্টেপগুলো করা উচিত। তো এই কারণে আমি তোমাদের কাছে এইখানে স্টেপগুলো আগে তুলে ধরছি। প্রথমে সিম্পলিফিকেশন, তারপরে ইন্টিগ্রেশন, তারপরে সি এর ভ্যালু ডিফাইন করা, তারপরে ফাংশনটা।
এখন সিম্পলিফিকেশনের কেসে আমার মনে হয় না আর বলার প্রয়োজন আছে, সবগুলো স্টেপ আমি ধরে ধরে দেখায় বলছি। অ্যান্ড ফাইনালি এইটুকু সিম্পলিফাইড হয়ে আসছে, এইটা সিম্পলিফাইড হয়ে আসছে। এটাকে ইন্টিগ্রেট করা বেশ সহজ, ইন্টিগ্রেট করে ফেলছি, সি এর মানটা ফিগার আউট করছি, ফাংশনটাই পুরোপুরি পেয়ে গেছি। ফাংশন পাওয়া মানে ওর যে কোনো পয়েন্টে ভ্যালু পাওয়া থাকলো। এরপরে আমরা সেকেন্ড অ্যাপ্রোচে এই ব্যাপারটাকে একটু ডিফারেন্টলি ট্রিট করছি। সেটা কিভাবে? সেটা হচ্ছে এভাবে যে আচ্ছা এই যে এখানে আমরা এই কাজটা করতেছি, তো এখানকার কেসে আমরা গতবার সাকসেসফুল হয়েছি কাজটা করতে। কেন? কারণ আমরা সিম্পলিফিকেশনটা পারছি। সিম্পলিফিকেশন না পারলে এই অবস্থা থেকে ইন্টিগ্রেট করে ওইটা আনা খুব টাফ। তো এখন গতবার সিম্পলিফিকেশনটা আমার মাথায় ক্লিক করছে বা পারছি, দ্যাটস ওয়াই সাকসেসফুলি সলভ করতে পারছি। এইবার ধরে নিচ্ছি যে এই সিম্পলিফিকেশনটা আমি এভাবে পারলাম না, তাহলে কি উপায় আছে? তাহলে কি অন্য কোনোভাবে চিন্তা করা যায়? সেই ব্যাপারটা একটু অর্গানাইজ করে বোঝানোর ট্রাই করছি তোমাদেরকে। সেটা কিভাবে? আমাদের বেসিক স্ট্রাকচারটা প্রবলেমের এরকম, দিস ইজ দ্য টার্গেট ফাংশন, দিজ আর দ্য ভ্যালুস উই আর গিভেন। তাহলে এখন এইখানে এফ অফ এক্স টার্গেট, ফার্স্ট ডেরিভেটিভ দেওয়া আছে, একটা পয়েন্টে ওর সার্টেন ভ্যালু দেওয়া আছে সি বের করার জন্য। তো এখন এইটাকে যে আমাদের ইন্টিগ্রেট করতে হবে, এই অবস্থায় ইন্টিগ্রেট তো পারতেছি না। গতবার পারছি কারণ সিম্পলিফাই করতে পারছি, এইবার আমি সিম্পলিফিকেশনও পারতেছি না। তাহলে এখন কি? তাহলে এখন আমার প্রথম ব্যারিয়ার, প্রথম বাধা কি? প্রথম বাধা হচ্ছে এইটাকে আগে সিম্পলিফাইড করা, এইটা আগে সিম্পলিফাইড এটার ফর্ম বের করা, এটাকে আগে সহজ কোনো কিছুতে নিয়ে আসা যাতে করে ইন্টিগ্রেট করতে পারি। তো এইবার আমার যেহেতু প্রথম বাধা, প্রথম হিন্ড্রেন্সই হচ্ছে এফ ড্যাশ অফ এক্স, তাহলে এফ অফ এক্স তো পরে ফিগার আউট করবো, আগে এফ ড্যাশ অফ এক্স বা এফ প্রাইম অফ এক্স ফার্স্ট ডেরিভেটিভ এইটাকে আগে ফাইন্ড আউট করি, এটাকে আগে ফিগার আউট করি। তো এই কারণে আমাদের ফার্স্ট টার্গেট আপাতত এইটাকে ফিগার আউট করা, দ্যাটস ওয়াই এইটাকে আমরা আপাতত টার্গেট ফাংশন বানাইছি। তো এটাকে টার্গেট ফাংশন বানায় একই লেআউটে কাজ করছি। এই যে এটাকে টার্গেট ফাংশন বানাইছি, আমাদের গিভেন ইনফরমেশন আগের মতোই একদম সেম লেআউটে রাখছি। আমাদের জি অফ জিরো লাগবে, আসলে অন্য পয়েন্ট হলেও চলবে, বুঝছো, যে কোনো পয়েন্টে ভ্যালু হলেই চলবে। জি অফ জিরো লাগবে আর জি প্রাইম অফ এক্স লাগবে। তো আমরা বের করার ট্রাই করছি, জি অফ জিরো খুব সহজে পেয়ে গেলাম, জাস্ট এখানে জিরো বসাইলাম, জি অফ জিরো ডান। এখন আমাদের লাগবে জি ড্যাশ অফ এক্স বা জি প্রাইম অফ এক্স। তাহলে এখন জি প্রাইম অফ এক্স, তাহলে এটাকে ডেরিভেটিভ বের করতে হবে, এটাকে ডেরিভেটিভ তো আমরা বের করতে পারি, বের করছি। বের করে খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট চলে আসছে, সেটা হচ্ছে এর ডেরিভেটিভ হলো হাফ। তো এইটা যে এর ডেরিভেটিভ হাফ, এই যে জি ফাংশনটার এর ডেরিভেটিভ হাফ, তার মানে এর তো ডেরিভেটিভ একদম সিম্পল একটা ফর্মে চলে আসছে, একদম ইন্টিগ্রেবল একটা ব্যাপারে চলে আসছে, যে আমরা খুব সহজে ইন্টিগ্রেট করতে পারবো। তো যেহেতু হাফ, তার মানে এটাকে ইন্টিগ্রেট করে ফেলছি, এটাকে ইন্টিগ্রেট করছি, সার্টেন পয়েন্টে ভ্যালু ইউজ করছি, আমাদের তখন আলটিমেটলি ওই পুরো ফাংশনটা জি অফ এক্সটা এইটা ডিফাইন্ড পুরোপুরি হয়ে গেছে। তাহলে আমাদের ফার্স্ট যে ব্যারিয়ার ছিল ওটা আমরা উতরে গেছি, পার করে ফেললাম। তার মানে আমাদের ফার্স্ট যে ব্যারিয়ার ছিল যে আচ্ছা আমি তো এইটাকেই সিম্পলিফাই করতে পারতেছি না, ইন্টিগ্রেট তো পরের কথা, তো যার কারণে এইটাকে আমরা জি অফ এক্স নাম দিয়ে সিম্পলিফাই প্রথমে করে নিলাম, থাকলো। তাহলে আমাদের এইবার ফার্স্ট ব্যারিয়ার ডান। ফার্স্ট ব্যারিয়ার যেহেতু পার করে ফেলছি, তাহলে যেহেতু ইন্টিগ্রেবল একটা ফর্মে চলে আসছে, তারপরে পার্টটুকু সহজ, তারপরে পার্টটুকু একদম পুরোপুরি আগের মতো। তাহলে এখানে জি অফ এক্স মানে এফ প্রাইম অফ এক্স, এফ প্রাইম অফ এক্স একটা সহজে ইন্টিগ্রেট করা যাবে এরকম একটা ফর্মে চলে আসছে। এই যে এফ প্রাইম, এই যে জি অফ এক্স এই ফর্মে আসছে, মানে এফ প্রাইম অফ এক্স ওই ফর্মে আসছে। এই ফর্মটাকে তো সহজে ইন্টিগ্রেট করা যায়, তো সহজে ইন্টিগ্রেট করা যায়, ইন্টিগ্রেট করছি, ভ্যালুর ইউজ করছি, ক্লু দিয়ে সি এর মানটা পেয়ে গেছি, ফাংশন পুরোটা পাইছি, ফাংশন পাইলে বাকিটা একদম আগের মতো, একদম আগের মতো। তাহলে এখন ব্যাপারটা কি হচ্ছে দেখো তো, গতবার আমরা এইখানে এই যে এফ প্রাইম অফ এক্সকে সিম্পলিফাই করে ওইভাবে ওই অনুযায়ী নিয়ে আসছিলাম। এইবার আমরা আরেকটা লেয়ার বানাই, ওই লেয়ারে আগে প্রথমে কাজ করে এইটাকে আগে সিম্পলিফাই করছি এইভাবে। তার মানে বুঝতেছি, তার মানে আসলে এই জিনিসটা সিম্পলিফাই করেও নিয়ে আসা যায়, আবার আরেকটা লেয়ার বানায় সেই লেয়ারটা থেকে ওয়ার্কআউট করেও জিনিসটা কিন্তু নিয়ে আসা যায়, বুঝছি? তো এইভাবে করে যেভাবেই আমরা চিন্তা করি না কেন, এখানে সলভ করা এভাবে যাবে। এখন এইখানে বোনাস, লাস্টে জাস্ট একটু বোনাস আরেকটা কথা একটু অ্যাড করি, হ্যাঁ, সেটা হচ্ছে এইখানে দেখো, এইখানে অলরেডি ম্যাথে যা কাজ করছি সেটার মাঝে ছোট্ট একটা পয়েন্ট, এইটাকে আরেকটু ডিফারেন্টলিও চিন্তা করা যেত। যেহেতু আমি বিস্তারিত কথা বললাম, এটাও একটু বলে ফেলি। সেটা হচ্ছে এইখানে তুমি দেখো তো, যখন আমরা ফাংশনটা পেয়ে গেছিলাম, এইখানে মনে করো এই ফাংশনটা কত ছিল, জি অফ এক্স ইজ ইকুয়াল টু, জি অফ এক্স বাদ দিলাম, মানে প্রথমটার মতো একদম এভাবে চিন্তা করি যে এফ প্রাইম অফ এক্সকে সিম্পলিফাই করে পাইছি কত, π/4 প্লাস এক্স বাই টু, এখানেও তো ঘুরে ফিরে π/4 প্লাস এক্স বাই টু আসছে। তাহলে আমাদের এইটাকে সিম্পলিফাই করে আসছে π/4 প্লাস এক্স বাই টু, থাকলো এই জিনিসটা আসছে, তাই না?
এরপরে যখন আমরা এই তোমার হচ্ছে ফাংশনটা এক্স্যাক্টলি ভ্যালু কত সেই জিনিসটা যখন বের করতে গেছিলাম তখন আগে ফাংশনটা ডিফাইন করছি যে আচ্ছা আগে পুরো ফাংশনটা বের করব সি সহ, তারপরে f(1) গেছি। এই কাজটা এইভাবে করা যায়, যা করছি আমরা ওভাবে করা যায়, আবার একটু ডিফারেন্টলিও চিন্তা করা যায়। সেটা কিভাবে? সেটা হচ্ছে আমাদের এইটাকে ইন্টিগ্রেশন দিয়েও চিন্তা করা যায়। কিভাবে সেটা একটু বুঝি। এই ব্যাপারটাকে আমরা যদি ইন্টিগ্রেট করি, এইবার ইন্টিগ্রেশনটা করব 0 থেকে 1 বরাবর, 0 থেকে 1 এটাকে ইন্টিগ্রেট করব x এর সাপেক্ষে। এখন এটাকে ইন্টিগ্রেট করে কিভাবে কাজ হবে বা কি হবে জিনিসটা একটু আগাই, তাহলে আমাদের ক্লিয়ার হবে। এটাকে ইন্টিগ্রেট করব মানে কি, তাহলে এই যে এখানে 0 থেকে 1 তাহলে থাকে π/4 প্লাস x/2, তাই না? π/4 প্লাস x/2 dx থাকলো। এইবার এটার ইন্টিগ্রেশনের কাজ তো সহজ, করে ফেলি তাহলে প্রথমেই। তাহলে এটার ইন্টিগ্রেশনের কেসে আসতেছে কত, π/4x প্লাস x²/4, সরি এইখানে 0 থেকে 1 একটু আমরা বসাই দিই। হ্যাঁ, 0 বসালে তো দুইটাই 0, সো 0টা কাউন্ট করার দরকারই নেই। 1 এর জন্য কি আসে, 1 এর জন্য জাস্ট x গুলা সব 1 হয়ে যায়, তার মানে এই এটা থাকে 4, তাহলে এখান থেকে π+1 এই জিনিসটা থাকে, তাই না? এইবার এইখানে তুমি তাহলে এই সাইডটুকুর কাজ আমরা করে ফেললাম। এইবার একটু আমাদের এই যে এই পার্টটুকুকে একটু অ্যানালাইজ করি তো, এই পার্টটুকুকে অ্যানালাইজ করলে কি হয়। এখন তুমি আমাকে একটু বলো তো, এই যে f'(x) এইটাকে ইন্টিগ্রেট করলে কি আসবে? f(x) আসবে, সিম্পল। এখন এটাকে ইন্টিগ্রেট করে আসলো f(x). আমি এইখানে যেহেতু একটা ডেফিনিট ইন্টিগ্রাল নিছি, ডেফিনিট ইন্টিগ্রাল মানে কি, মানেই হচ্ছে সীমা দেওয়া আছে, তাই না? এখানে নিম্ন সীমা উচ্চ সীমা লোয়ার লিমিট আপার লিমিট দেওয়া আছে। তাহলে এখান থেকে f'(x) কে আমি তো ডিরেক্ট লিখতে পারি না f(x), লিখতে পারতাম যদি আমি ইনডেফিনিট ইন্টিগ্রাল নিতাম, তখন আবার কনস্ট্যান্ট দিতে হতো। কিন্তু এইখানে যখন ডেফিনিট ইন্টিগ্রাল নিছি তাহলে কনস্ট্যান্টের ঝামেলা নাই, এবং এইখান থেকে আমি ডিরেক্ট f(x) লিখতে পারবো না, f(x) এর সাথে আমাকে সীমাটা অ্যাপ্লাই করতে হবে ডেফিনিট ইন্টিগ্রাল যেহেতু। তাহলে 0 থেকে 1 থাকলো। আর রাইট সাইডে এই যে ডান পাশের কাজটুকু, এটুকু তো করেই ফেলছো তুমি, এটুকু নিয়ে আর চিন্তার কিছু নেই, π+1/4, তাহলে এটুকু নিয়ে এটুকু তো আমরা করেই ফেলছি। এইবার দেখো তো এইটাকে কি লেখা যায়, এটাকে আমরা কি জানি লিখতে, কি লিখি আমরা যখন এই ফরম্যাটে লিখি তখন আসলে মিন করে যে আমরা আপার লিমিটটা x এর জায়গায় একবার বসাবো মাইনাস লোয়ার লিমিটটা x এর জায়গায় একবার বসাবো। তাহলে দেখো তো বসাও তো কি হয়, দেখো তো। তাহলে f(1) মাইনাস f(0) আসে না? অফকোর্স ওটাই আসে। দেখো এই যে x এর জায়গায় 1 বসালাম মাইনাস লোয়ার লিমিট বসালাম f(0) ইজ ইকুয়াল টু কত, π+1/4 থাকলো। এখন দেখো তোমার প্রশ্নে স্পষ্ট f(0) এর ভ্যালু দেওয়া আছে, f(0) এর ভ্যালু কত, 0। তাহলে f(0) এর জায়গায় যদি আমরা 0 বসাই দিই তাহলে কত আসে, f(1) মাইনাস 0 ইজ ইকুয়াল টু π+1/4, তার মানে f(1)ই আসলে কত, π+1/4। এই তো, তাহলে আমাদের যা দরকার ছিল সেই জিনিসটা কিন্তু আমরা কি করতে পারলাম, এইখান থেকেও নিয়ে আসতে পারলাম। বুঝা গেছে? তার মানে এইখান থেকে এই যে আমরা একটু আগে যে কাজটা করতেছিলাম, এই যে f(1) এর ভ্যালু বের করতেছিলাম, ফাংশনটা টোটালি ডিফাইন করে তারপর কনস্ট্যান্টের ভ্যালুটা এই ক্লুর থ্রুতে বের করে কাজটা করতেছিলাম। এইখানে কিন্তু এই কাজটা ডিরেক্ট ইন্টিগ্রেট করেও এইভাবেও চিন্তা করা যায়। বুঝছি? এইটাও এভাবে করেও করা যায়। এখন তোমাদের কাছে একটা প্রশ্ন, আমি এটা বলে দিতাম কিন্তু ভাবলাম যে প্রশ্ন করেই বসি। সেটা হচ্ছে, এখন আমার প্রশ্ন হবে খুব সহজ প্রশ্ন, একদম সিম্পল কোয়েশ্চেন। সেটা হচ্ছে এইখানে ফাংশনটা আমরা একদম টোটালি ডিফাইন করে, এই যে টোটালি ডিফাইন করে সব কিছু করে করতে পারতেছিলাম, তো ওই সেম কাজটাই কেন এইভাবে ইন্টিগ্রেট করলে হচ্ছে, এক্স্যাক্টলি কেন, ওই এক্স্যাক্ট কারণটা একটু কাইন্ডলি আমাকে কি করবা, কমেন্ট বক্সে বলার ট্রাই করবা যে আচ্ছা ভাইয়া এইখানে আসলে কেন ইন্টিগ্রেট করলে এই কাজটা হচ্ছে। একদম সিম্পল কোয়েশ্চেন, এখানে তেমন টাফ কিছুই নেই। আমি বলা যায় যে আমি এক্সপ্লেন করতে গিয়ে মাঝখানে ছোট্ট একটা ক্লু দিয়ে ফেলছি বলার। সো আই হোপ ওইটা একটু আমরা সবাই কমেন্ট বক্সে বলার ট্রাই করব। সো এইখানে এই ছিল আজকের প্রবলেমটার একদম ডিটেইলড অ্যানালাইজিং সহ সমাধান। আমি ট্রাই করছি এটা ডিফারেন্ট দুইটা অ্যাপ্রোচে সমাধানটা দেখানোর। ফার্স্ট অ্যাপ্রোচে সিম্পলিফাই করে, সেকেন্ড অ্যাপ্রোচে ওটার সিম্পলিফাইড ফর্ম আনছি কিন্তু একটা সেকেন্ড লেয়ার তৈরি করে, সেকেন্ড লেআউট তৈরি করে টার্গেট ফাংশনটা সেকেন্ডারি পর্যায়ে নিয়ে গিয়ে সেটাকে নিয়ে কাজ করে তারপরে ফার্স্ট লেয়ারে যাওয়ার। অ্যান্ড ফাইনালি আমি দেখানো ট্রাই করছি যে আমরা এইখানে ফাংশনটা টোটালি যে ডিফাইন করে তারপর কাজ করতেছি,
এই ফাংশনটা টোটালি ডিফাইন না করে একটু ডিফারেন্টলি চিন্তা করেও সেখান থেকে সলভটা আনা যায়। সো আই হোপ আজকের ভিডিওর সবগুলো জিনিস বুঝছো, অ্যান্ড আজকের ভিডিওটা আই হোপ তোমাদের ভালো লাগছে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কাইন্ডলি অবশ্যই এই যে প্লেলিস্টটা আমি রান করতেছি, যেই প্লেলিস্টের এইটা একটা ভিডিও, ওই প্লেলিস্টের লিঙ্কটা হয় ডেসক্রিপশন বক্সে না হয় পিন কমেন্টে পেয়ে যাবা। অবশ্যই ওই প্লেলিস্টের সবগুলো ভিডিও চেক করো। আমি অন্যান্য সবগুলো ভিডিওতেই এই সেম চেষ্টাটাই করছি যে আমি প্রবলেমটাকে ভাঙবো, কোথায় কি চিন্তা করতেছি, এটাকে কি ডিফারেন্টলি চিন্তা করা যায় কিনা, অন্যভাবে দেখা যায় কিনা, এই পার্সপেক্টিভটা একটু ডিফারেন্টলি এক্সপ্লেন করা যায় কিনা, এই কাজগুলো করার। সো আই হোপ ওই জিনিসগুলো তোমাদের জন্য বেনিফিশিয়াল হবে, এফিশিয়েন্ট হবে, অ্যান্ড ওইগুলো অবশ্যই তোমাদের জন্য কোনো না কোনো এক পর্যায়ে অন্যভাবে সার্টেল ওয়েতে কাজে লাগবে। ভালো থেকো সবাই, আসসালামু আলাইকুম।